পাপা, মাম্মাম আর খালাম্নি তোমাদের জন্য অপেক্ষা করছে। আমাকে পাঠিয়েছে তোমাদের নিয়ে যেতে গু। রাদিফ আর সাজিদ সারিদের আগমনে যতটা না অবাক হয় তার থেকে বেশি অবাক হয় সারিদের রাদিলকে পাপা ডাকাতে। দুজনে একে অপরের দিকে তাকিয়ে আবার রাদিলের দিকে তাকাল। আশ্চর্য হয়ে দুজনে একসাথে বলে উঠে, কি পাপা? রাদিল ওদের পাত্তা না দিয়ে সারিদকে কোলে তুলে নেয়। লেটস গো মাই বয়। যেতে যেতে রাদিফ আর সাজিদকে উদ্দেশ্য করে বলে, গাধার মতো দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি আয় উই। পার্কের সামনে গাড়িটা থামিয়ে দেয় রাদিল ভাইয়া। আমাদের ভেতরে যেতে বলে উনি গাড়িটা পার্ক করতে চলে যান। আজ শুক্রবার হওয়ায় পার্কের ভেতর লোকসংখ্যা অনেক। লোকসংখ্যা বেশি হওয়ায় হাঁটতে অসুবিধা হচ্ছে। তার মধ্যে রুহির জোড়াজড়িতে শাড়ি পরতে হয়েছে। তার এক কথা ঘুরতে যাবে, শাড়ি না পরলে এর মজা আসবে না। এত লোকজনের ভিড়ে শাড়ি আর শারিদকে সামলাতে এক প্রকার হিমশিম খাচ্ছি। আমার এ অবস্থা দেখে রাদিল ভাইয়ার মনে একটু দয়া এলো। উনি আমার কাছ থেকে শারিদ নিতে চেয়ে বলল, ওকে আমার কাছে দাও। সৌজন্যতার খাতিরে নাকুচ করে বললাম, আপনার কষ্ট করতে হবে না ভাইয়া, আমি ওকে নামলে নেব গ। মুখে না বললেও মনে মনে চাইছি উনি জোর করে হলেও নিক। আমার চাওয়ায় পূর্ণ হল। উনি আমার কাছ থেকে সারিদকে নিয়ে কোলে তুলে নিয়ে বলল, তা তো দেখতেই পাচ্ছি। কিভাবে সামলাচ্ছ গু? ঘণ্টা খানিক ঘুরে সকলে একটা রেস্টুরেন্টে আসলাম। রাদিল ভাইয়া সারিদকে এখনও কোলে নিয়েই বসল। আশ্চর্য, এতক্ষণ ধরে কোলে রেখেও উনার মুখে বিরক্তির কোনো ছাপ নেই। বরং সারিদের সাথে খুনসুটি করছে আর সারিদও খিলখিল করে হাসছে। ওয়েটার এসে অর্ডার নিল। রুহি এক গাদা খাবারের নাম বলে দিল, যেন বহুদিন না খেয়েছিল। খাবার আসতে একটু দেরি হবে, তাই একটু ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে ফিরে আসার কিছুক্ষণ পর খাবার এলো। খাওয়া দাওয়া শেষে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সময় কেউ আমার নাম ধরে ডাকল, এই শায়রা। একটা মেয়েলি কণ্ঠস্বর শুনে পেছনে তাকালাম আমি। আচমকা সামনের মানুষটাকে দেখে কিছুটা অবাক হলাম আমি। এই মুহূর্তে তাকে এখানে আশা করিনি। রীতি, আমার বড় ভাসুরের প্রথম বউয়ের ছোট বোন। আমার বোন সায়মা উনার দ্বিতীয় বউ। আমাদের বিয়ের ১.৫ মাস আগে ঋতু ভাবি পানিতে ডুবে মারা গিয়েছেন। আমার বড় ভাসুরের দ্বিতীয় বিয়ের পর বেশ কয়েকদিন আমার শ্বশুর বাড়িতে এসেছিল রীতি। সেখান থেকেই আমাদের পরিচয়। কেমন আছো শায়রা? রীতির ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসি আমি। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? আর দেশে কবে এসেছ? আমি ভালো আছি। সপ্তাহ খানিক আগে এসেছি। রীতির সাথে আরও কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। রাতে আর কেউ ডিনার করিনি। পরের দিন আঙ্কেল আন্টির থেকে বিদায় নিয়ে চলে আসলাম নতুন বাসায়। এই বাসায় 2টো রুম, 2টো ওয়াশরুম, ছোট একটা ড্রয়িং রুম, একটা রান্নাঘর। আগে যিনি এখানে থাকতেন উনি বাসা ছেড়ে অন্য জায়গায় চলে যাবেন, তাই ফার্নিচারগুলো বিক্রি করে দিবেন। তখন ফার্নিচারগুলো আমি কিনে নিয়েছিল বিধায় নতুন ফার্নিচার কেনা বা আনার কষ্ট করতে হয়নি। বাসাটা ভালোভাবে পরিষ্কার আর নতুন জিনিসগুলো গুছাতে গুছাতে রাত হয়ে গেল। ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দিলাম। মাথার উপর ফ্যানটা ভো ভো করে ঘুরছে। ক্লান্ত শরীরটা নিয়ে রান্না করার ইচ্ছা করছে না, তাই বাহির থেকে খাবার আনিয়ে মা ছেলে মিলে খেয়ে নিলাম। কাল থেকে শুরু হবে আমার নতুন সংসার, যেখানে কটু কথা বা নিন্দা করার মতো কেউ থাকবে না। থাকবে শুধু আমাদের মা ছেলের নতুন সংসার। বারান্দায় বসে আছি আমি। আমার দৃষ্টি নিবদ্ধ দূরের ওই আকাশে চাঁদের দিকে। রাতের আকাশে পূর্ণিমার চাঁদটা জ্বলজ্বল করছে। দূরে ঝিনি পোকারা গুনগুন করছে। দৃষ্টি চাঁদের দিকে থাকলেও মাথায় ঘুরছে অন্য চিন্তা। ফ্রিল্যান্সিং করে তো আর সারা জীবন পার করা যাবে না। নির্দিষ্ট একটা আয়ের পথ করতে হবে। কিন্তু কিভাবে? ছোট থেকে পড়ালেখায় ভালো হওয়ায় বাবা মা কখনো বিরোধ করেনি। বিয়ের পর তো সকলে উঠে পড়ে লেগেছিল আমার পড়ালেখা বন্ধ করতে। বিশেষ করে আমার বড় বোন সায়মা। বাবা মায়ের আদরে বড় হওয়ায় তার পড়ালেখার প্রতি মন ছিল না। টেনেটুনে এইচএসসি পাশ করেছে, তারপর পড়ালেখা ছেড়ে দেয়। আমার বোন কখনো চায় না আমি তার থেকে এগিয়ে থাকি। যখন আমার অনার্স ফাইনাল পরীক্ষা তখন শারিদ 14 মাসের। আমার পড়ালেখা বন্ধ করার জন্য সংসারের কাজ সহ সাইমের দেখাশোনা থেকে নষ্ট করা কথা আমাকে পরিষ্কার করতে হতো।
কোনোরকমে পরীক্ষাটা দিয়েছিলাম। রেজাল্ট অবশ্য সিজিপিএ না আসলেও এতটা খারাপ আসেনি। পরীক্ষার সময় রুহির দেওয়া নোটসগুলো অনেক কাজে দিয়েছিল, যার জন্য রেজাল্টটা ভালো এসেছিল। এখন কি করব সেটা নিয়ে ভাবছি। দুপুরে রুহির কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। এদিকে জমানো টাকাগুলো প্রায় শেষের দিকে। অনেক ভেবেচিন্তে ঠিক করলাম একটা ক্যাফে দিব। কলেজ লাইফে শখের বসে এক জোড়া সোনার দুল আর ছোট একটা ব্রেসলেট বানিয়েছিলাম। ভাবছি সেগুলো বিক্রি করে দিব। পরের দিন যখন রুহি এলো সবটা ওর সাথে শেয়ার করলাম। রুহি আমার কথায় সহমত প্রকাশ করল। পরিকল্পনা অনুযায়ী পরদিন থেকে ক্যাফের জন্য ভালো একটা জায়গা খুঁজতে লাগলাম। কয়েক দিনের মধ্যে পেয়েও গেলাম। জায়গাটা খুব বড় না, তবে ছোট না। কলেজের কাছাকাছি। সামনে ছোট একটা রাস্তা, যেখানে বিকেলের দিকে ছাত্রছাত্রীদের ভিড় থাকে। জায়গাটা পাওয়ার পর থেকেই যেন দম নেওয়ার সময়টাও কমে গেল। সবকিছু যতটা সহজ ভেবেছিলাম তার থেকে বাস্তবতা একদম উল্টো। সোনার দুল আর ব্রেসলেটটা বিক্রি করে 2 মাসের অগ্রিম ভাড়া দিলাম। পরদিন থেকে ক্যাফের ডেকোরেশনের কাজ শুরু করলাম। দেয়ালে নতুন করে রং করা, চেয়ার টেবিল কেনা, সুন্দর লাইটিং করা। এসব কিছুতেই রুহি আমার পাশে ছিল সবসময়। ক্যাফের সব কাজ শেষে ক্লান্ত হয়ে চেয়ারে বসে বিশ্রাম করছিলাম আমি আর রুহি। রুহি হঠাৎ করে বলল, ক্যাফের নাম কি রাখবি? এখনো ভাবিনি গু। রুহি কিছুক্ষণ ভেবে বলল, আড্ডা ক্যাফে কেমন হবে? মন্দ নয় গু। ক্যাফে এক কোণের টেবিলে বসে আছে রাদিল, রাদিফ আর সাজিদ। রাদিলের হাতে এক কফি। থেকে থেকে কফির কাপে চুমুক দিচ্ছে। রাদিফ একমনে ফোন দেখে যাচ্ছে। অন্যদিকে সাজিদের হাতে একটা স্যান্ডউইচ। একটু পর পর সেটাতে কামড় দিচ্ছে। সাজিদ রাদিলের দিকে তাকিয়ে স্যান্ডউইচ খেতে খেতে বলল, এই রসের হাড়ি সারিত্তকে আজকাল কি নামে ডাকে রে? রাদিফও সাজিদের সাথে যোগ দিয়ে ব্যঙ্গ করে বলল, হ্যাঁ হ্যাঁ, পাপা নাকি জেন বলতেছিল শুনলাম। রাদিল ভ্রু তুলে তাকাল। এরা আবার শুরু করেছে। এসব বলে বলে কান ঝালাপালা করে দিবে। রাদিল মুখে একটা বিরক্তি ভাব ফুটিয়ে বলল, চুপ করবি তোরা? এক বিষয় নিয়ে আর কতবার বলবি? সাজিদ স্যান্ডউইচে একটা বড় কামড় বসিয়ে সেটা চিবোতে চিবোতে বলল, আমরা তো মজা করছি, এতে এত বিরক্ত হচ্ছিস কেন? রাদিফ বোকার মতো হেসে বলল, রসের হাড়ি, তোর ভাগ্যটা অনেক ভালো। প্রথমে বাবা হতে গিয়ে মামা হয়ে গেছিস, এখন মামা থেকে বাবা হয়ে গেছিস গু। সাজিদ মুখের স্যান্ডউইচটা শেষ করে সিরিয়াস কণ্ঠে বলল, এই রসের হাড়ি, শায়রার আগের স্বামী যদি আবার ফিরে আসে বা শারিদকে নিয়ে যেতে চায়, তখন কি করবি? রাদিল চোখ তুলে তাকাল। শান্ত স্বরে বলল, ওর ছায়াও শায়রার উপর পড়তে দেব না। প্রয়োজনে ওর অস্তিত্ব পৃথিবী থেকে মুছে দেব গ। নিজের রুমের বারান্দায় বসে আছে রাদিল। স্থির নয়নে মেঝের দিকে তাকিয়ে আছে। হালকা বাতাস এসে চুল এলোমেলো করে দিচ্ছে। হাতের আঙুলে ধরা কফির কাপটা ঠান্ডা হয়ে এসেছে। সেটার দিকে মন নেই তার। হঠাৎ করে পুরনো স্মৃতিগুলো হানা দেয় তার মস্তিষ্কে। 16 বছরের কিশোর রাদিল যখন প্রথমবার ছোট শায়রাকে দেখেছিল। সেদিন প্রথমবারের মতো শায়রা তাদের বাড়িতে এসেছিল। রাদিল নিজের রুমের বারান্দা থেকে নিচের বাগানটা দেখছিল। আম গাছের নিচে রুহি আর শায়রা খেলছিল। খেলার মাঝে রুহি কিছুক্ষণের জন্য বাড়ির ভেতরে চলে যায়। বাগানে তখন শায়রা একা। চারপাশে আমগাছের ডালপালা আর গা সবুজ পাতার ছায়া। সেই মৌসুমে গাছভর্তি পাকা আম ঝুলছিল। বাতাসে চারিদিকে আমের মিষ্টিগন্ধে মম করছে। হঠাৎ একটা আম শায়রার কাঁধে পড়তে ভয়ে কেঁদে উঠে সে। শায়রার কান্নার আওয়াজে রুবিনা আহমেদ আর রুহি ও বাগানে গিয়ে দেখে শায়রা বসে বসে কান্না করছে। পাকা আম হওয়ায় আমটা ফেটে শায়রার সাদা স্কুল ড্রেসটা নষ্ট হয়ে গেছে। রুবিনা আহমেদ গিয়ে শায়রাকে কোলে তুলে নিয়ে শান্ত করার চেষ্টা করতে থাকে। রুবিনা আহমেদের আহ্লাদে আরও জোরে কেঁদে দেয় শায়রা। দূর থেকে সব পর্যবেক্ষণ করছিল রাদিল। কান্না করার সময় শায়রাকে জীবন্ত পুতুল মনে হল তার কাছে। তার অবচেতন মনে শায়রার জন্য সুপ্ত অনুভূতি তৈরি হয়েছে, বুঝতে পারিনি সে। তারপর অনেক দিন পার হল। শায়রা আবার ওদের বাসায় এসেছিল। তখন ওর সমবয়সী মামাতো ভাই রিয়াদ ওদের বাসায় বেড়াতে এসেছিল। রিয়াদ সর্বদা শায়রার আশেপাশে ঘুরে বেড়াত, যেটা রাদিলের ভালো লাগত না। সমবয়সী হওয়ায় রিয়াদ অনেক কথায় রাদিলের কাছে শেয়ার করত। রিয়াদ শায়রাকে পছন্দ করতে শুরু করছে সেটা সে রাদিলকে বলে।
একে তো রিয়াদের সায়রার আশেপাশে ঘুরে বেড়ানো অসহ্য লাগত, তার উপর রিয়াদ সায়রাকে পছন্দ করে, এতে রাদিলের অনেক রাগ হয়, যার ফলে সে রিয়াদের প্রিয় ক্রিকেট ব্যাটটা ভেঙে দিয়ে রিয়াদকে সায়রার থেকে দূরে থাকতে বলে। রিয়াদ রাদিলের কথা না শুনে রাদিলকে দেখিয়ে দেখিয়ে সায়রার আশেপাশে থাকত, যার ফলে একসময় রাদিল আর রিয়াদের মধ্যে কথা কাটাকাটি হয়, সেটা থেকে দুজনে দস্তাদস্তি শুরু করে। এক পর্যায়ে রাদিল রেগে টেবিলের উপর থাকা ফুলদানিটা দিয়ে রিয়াদের মাথায় বাড়ি মেরে ওর মাথা ফাটিয়ে দেয়। একসময় রিয়াদ হার মেনে নিজে থেকে সরে যায়। রিয়াদের বাবা মা তাকে পড়াশোনার জন্য বিদেশ পাঠিয়ে দেয়। ততদিনে রাদিল বুঝতে পেরেছে সে সায়রাকে মাত্রাতিক ভালোবেসে ফেলেছে। তারপর থেকে রাদিল সায়রার আশেপাশে কোনো ছেলেকে আসতে দিত না। নিজের হাত খরচ থেকে টাকা জমিয়ে বিভিন্ন রকমের চকলেট আইসক্রিম রুহির মাধ্যমে সায়রাকে দিত। মাঝে মাঝে রুহিকে ঘুরতে যাওয়ার লোভ দেখিয়ে বলত সায়রাকে তাদের সাথে নিতে বলত। এভাবে কেটে গেল 7টি বছর। সময়ের সাথে সাথে রুহি বুঝতে পারল রাদিল সায়রাকে ভালোবাসে। এতে ওর খুশি দেখে কে নিজের প্রাণপ্রিয় বান্ধবীকে ভাবি হিসেবে পাবে, এর থেকে আর আনন্দের খবর আর কি হতে পারে। কিন্তু সবকিছু পাল্টে যায় শায়মার বিয়ের দিন। অসুস্থতার কারণে রুহি সেদিন শায়মার বিয়েতে যেতে পারেনি। অসুস্থতার জন্য ফোনটা চার্জে না দেওয়ার কারণে ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল, যার জন্য বিয়ের আগের মুহূর্তে সায়রার দেওয়া কলগুলো আসেনি। পরের দিন যখন জানতে পেল শায়মার জায়গার সায়রার বিয়ে হয়ে গেছে, এক মুহূর্তে যেন রাদিলের গোছালো জীবনটা এলোমেলো হয়ে গেল। এমনটা তো হওয়ার কথা ছিল না। শায়মার বিয়ের পর সায়রাকে নিজের করে নিবে, লাল শাড়ি পরিয়ে সাজিয়ে মন ভরে দেখবে। প্রথমবার নিজের উপার্জনের টাকা দিয়ে সায়রার জন্য একটা লাল শাড়ি কিনেছিল। কিন্তু সায়রাকে নিজের বউ করে আনার স্বপ্নই রয়ে গেল। সেদিন সায়রার জন্য আনা লাল শাড়িটা বুকে জড়িয়ে সারারাত কেঁদেছিল। এত বছরের স্বপ্ন, ভালোবাসা নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল। নিজেকে ঘর বন্দী করে নিয়েছিল সে। এত বছরের ভালোবাসাকে অন্য কারো হতে দেখে নিজেকে সামলাতে পারেনি রাদিল। কিছুদিন পর পাড়ি জমায় দূর দেশে। বিদেশ চলে যায় পর কয়েকবার আত্মহত্যা করেছে, কিন্তু প্রত্যেকবার বেঁচে ফিরেছে। অবশেষে আল্লাহর করুণা হয়েছে তার উপর, তাই তো তার সায়রাকে আবার নিজের করে নেওয়ার সুযোগ দিয়েছে। এবার আর সায়রাকে নিজের থেকে দূরে যেতে দেবে না। হয় সায়রা নিজ ইচ্ছায় ওর সাথে থাকবে, না হয় জোর করে ওকে নিজের সাথে রাখবে। সূর্যের আলো চোখের উপর পড়তে চোখমুখ কুঁচকে এলো আমার। চোখ ডলতে ডলতে বিছানা থেকে উঠে বসলাম আমি। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেলাম। পরোটা আর ডিম ভাজি করে ডাইনিং টেবিলে রেখে রুমে চলে গেলাম। সারিদকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করাতে নিয়ে গেলাম। সারিদকে ফ্রেশ করিয়ে ডাইনিং টেবিলে নিয়ে আসলাম। সারিদকে খাইয়ে দেওয়ার ফাঁকে ফাঁকে নিজেও খেয়ে নিলাম। রুমে গিয়ে সারিদকে তৈরি করে আমিও তৈরি হয়ে নিলাম। দরজায় তালা লাগিয়ে মাছেলে বেরিয়ে পড়লাম ক্যাফের উদ্দেশ্যে। আজ ক্যাফের ওপেনিং ডে। প্রথমে ভেবেছিলাম সারিদকে নেব না, পরে ভাবলাম আজকে এই নতুন শুরুতে ওকে না নিলে সব আনন্দ যেন মাটি হয়ে যাবে। রিকশাটা এসে ক্যাফের সামনে থামতে ভাড়া মিটিয়ে সারিদকে নিয়ে ভেতরে চলে গেলাম। প্রথম দিন হওয়ায় ক্যাফেটা বেলুন আর ফুল দিয়ে সাজিয়েছি। একটু পর রুহি আর সাবা চলে আসল। সাবাকে আমার সাথে ক্যাফেতে কাজ করার জন্য নিয়েছি। আজকের দিনটা মোটামুটি ভালোই কাটল। বিকেল 3টার দিকে রাদিল ভাইয়া আর উনার বন্ধুরা এলো। কোল্ড কফি আর চিজ পাস্তা অর্ডার দিল তারা। আশ্চর্যের বিষয় হল রাদিল ভাইয়ারা আসার পর সারিদ যেন আমার কথা ভুলেই গেল। কি সুন্দর রাদিল ভাইয়ার সাথে কথা বলছে আর খিলখিল করে হাসছে। ক্যাফের সবকিছু গুছিয়ে আসতে আসতে 9টা বেজে গেছে। বাসায় এসে লম্বা একটা গোসল দিলাম। গোসল শেষে ভিজা জামাকাপড়গুলো বারান্দায় মেলে দিয়ে আসলাম। ড্রয়িং রুমে এসে সারিদের পাশে সোফায় বসলাম। টিভিতে কার্টুন দেখছে সারিদ। হঠাৎ কলিংবেল বাজতে দরজাটা খুলে দিলাম। বাহিরে খাবারের প্লেট হাতে দাঁড়িয়ে আছেন রেনু আন্টি। উনি পাশের ফ্ল্যাটে থাকেন। হাই স্কুলে শিক্ষিকা উনি। বিয়ে করেনি বিধায় একাই থাকেন। এই কয়দিনে ভালো সম্পর্ক ঘরে উঠেছে উনার সাথে। বিশেষ করে সারিদের সাথে উনার বেশি ভাব। আমি যখন ক্যাফের কাজে ব্যস্ত ছিলাম সারিদ তখন উনার কাছে থাকত। রেনু আন্টি হালকা হেসে নরম গলায় বললেন, সারাদিন এত খাটাখাটনি পর নিশ্চয়ই রান্না করতে মন চাইবে না, তাই ভাবলাম রাতের খাবারটা আমি দিয়ে যাই। আরে আন্টি, আপনি আবার কষ্ট করতে গেলেন কেন? আমি রান্না করে নিতাম গ। কিসের কষ্ট? এইটুকু করতে কি আর কষ্ট হয় নাকি?
শারিদ কোথায়? ওকে দেখতে পাচ্ছি না তো। ও কি ঘুমিয়ে গিয়েছে? না আন্টি। শারিদ টিভি দেখছে। আপনি ভেতরে আসুন না, বলে আমি দরজার সামনে থেকে সরে দাঁড়াই। রেনু আন্টি খাবারের প্লেটটা আমার হাতে দিয়ে বললেন, না না, ভেতরে যাব না। রাত হয়ে গেছে। আমার আবার টাইম মেইনটেইন করে চলতে হয়। আজ বরং আসি। অন্য কোনো দিন আসব। তোমরা খেয়ে ঘুমিয়ে পড়ো। গুড নাইট, বলে চলে গেলেন। আমি দরজা লাগিয়ে ভেতরে এসে পড়ি। হাত ধুয়ে শারিদকে খাবার খাইয়ে দিতে থাকি। খাওয়ানোর মাঝে আমি শারিদকে জিজ্ঞেস করলাম, হৃদ, তোমার পাপা যদি তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেতে চায় তাহলে কি তুমি তার কাছে চলে যাবে? শারিদ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, না, আমি যাব না ঘে। আমি জানতাম শারিদ এটাই বলবে। তবুও আবার জিজ্ঞেস করলাম, কেন যাবে না? সেখানে তুমি থাকবে না? যদি কখনো আমাকে বা তোমার পাপার মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হয় তখন তুমি কাকে বেছে নিবে? সে একদম সহজভাবে বলল, তোমাকে। আমি যদি তোমাকে কখনো তোমার পাপার সাথে দেখা করতে বা কথা বলতে না দেই? শারিদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আচমকা আমার গলা জড়িয়ে ধরে বলে, আমার তোমাকে ছাড়া আর কাউকে চাই না। আমার শুধু তোমাকে চায়। থাকবে তো সবসময় আমার সাথে? শেষের কথাটা আমার দিকে চেয়ে বাচ্চাসুলভ কণ্ঠে বলল। শারিদের বাচ্চাসুলভ কণ্ঠ শুনে আমি হেসে ফেললাম। আমি কি আমার হৃদকে ছেড়ে কোথাও যেতে পারি? তুমিই তো আমার সব। এখন ভালো ছেলের মতো তাড়াতাড়ি খেয়ে নাও দেখি গু, বলে ওর মুখে লোকমা তুলে দিলাম। ওকে খাইয়ে আমি খেয়ে নিলাম। তারপর রান্নাঘরে গিয়ে এটো প্লেটগুলো পরিষ্কার করে নিলাম। ড্রয়িং রুমে এসে টিভি বন্ধ করে শারিদকে রুমে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে আমি ওর পাশে শুয়ে পড়লাম। কিয়ৎক্ষণ পর ঘুমের দেশে তলিয়ে গেলাম। কয়েকদিন পর রিকশার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি আমি। আশেপাশে একটা রিকশার আনাগোনা নেই। এদিকে ক্যাফেতে যেতে দেরি হয়ে যাচ্ছে। আমি যখন রিকশার জন্য দাঁড়িয়েছিলাম আচমকা একটা কালো গাড়ি এসে আমার সামনে ব্রেক কষে। ছিটকে কিছুটা দূরে সরে যায় আমি। হঠাৎ এমন হওয়ায় ভয় পেয়ে গেলাম আমি। সাথে অনেকটা রাগ হল। ড্রাইভার কানা নাকি যে হুট করে কারোর সামনে এভাবে ব্রেক কষবে। যদি লেগে যেত। এই আপনি কি চোখে দেখতে পান না? এভাবে কেউ গাড়ি থামায়? যদি আমার কোথাও লেগে যেত তখন কি হতো? এই আপনাদের গাড়ি চালানোর লাইসেন্স কে দিয়েছে? হ্যাঁ, দিনদুপুরে মানুষের উপর গাড়ি চালিয়ে দেন ঘ। রাগে কথাগুলো বলে এখন কিছুটা শান্তি লাগছে। ড্রাইভিং সিটে বসে থাকা লোকটা হঠাৎ গাড়ির গ্লাসটা নামিয়ে দেয়। এটা তো রাদিল ভাইয়া। আমি এতক্ষণ উনাকে কথাগুলো বলেছিলাম। আমি ধীরে ধীরে উনার মুখের দিকে তাকালাম। বরাবরের মতো মুখ গম্ভীর করে রেখেছে। আমি আমতা আমতা করে বললাম, মানে ভাইয়া। আমাকে পুরো কথা শেষ করতে না দিয়ে উনি বললেন, কি যেন বলছিলে? চোখে দেখতে পায় না নাকি? আর ড্রাইভিং লাইসেন্স কে দিয়েছে? আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ভয়ে আমার গলা শুকিয়ে এসেছে। পরপর কয়টা শুকনো ঢোক দিয়ে বললাম, না, মানে আমি তো বুঝতে পারিনি আপনি। উনি নির্লিপ্তভাবে বললেন, তাই বলে মুখে যা আসবে তাই বলবে? আমি নিচের দিকে তাকালাম। সত্যি বলতে এখন নিজেরই একটু খারাপ লাগছে। কেন যে না দেখে কথাগুলো বলতে গেলাম। সরি ভাইয়া, আসলে হঠাৎ ভয় পেয়ে গিয়েছিলাম তাই। উনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর হালকা করে বললেন, গাড়িতে ওঠো। আমি অসম্মতি জানিয়ে বললাম, না না, আপনার কষ্ট করতে হবে না, আমি রিকশা নিয়ে যেতে পারব গু। চারপাশে তাকিয়ে শান্ত গলায় বললেন উনি, রিকশা কোথায়? আমি চুপ করে গেলাম। সত্যিই তো, এতক্ষণ দাঁড়িয়ে আছি, একটা রিকশা পাইনি। উনি আবার বললেন, লেট হয়ে যাচ্ছে না আমার? তাড়াতাড়ি উঠোগ। লেট হয়ে যাচ্ছে তো যান না, এখনও দাঁড়িয়ে আছেন কেন? বলতে ইচ্ছে করল। কিন্তু এটা বললে উনি যদি সত্যি সত্যি গাড়ি চাপা দিয়ে দেয়। তাই মনে কথা মনে রেখে গাড়িতে উঠে বসলাম। গাড়ি চলতে শুরু করল। উনি মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে। কোনো কথা বলছে না। আমি আর আগ বাড়িয়ে কথা বললাম না। বাহিরের দিকে তাকিয়ে চুপচাপ বসে রইলাম। অন্যদিকে লুকিং গ্লাসে বারবার সায়রাকে দেখে যাচ্ছে রাদিল।
হালকা বাতাসে চুলগুলো এসে ওর চোখে মুখে পড়ছে, আবার হাত দিয়ে সেগুলো কানের পিছে গুজে দিচ্ছে। গাড়িটা এসে ক্যাফের সামনে থামে। আমি গাড়ি থেকে নামতে ধন্যবাদ দেওয়ার সুযোগ না দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে যান উনি। আমি এত না ভেবে ক্যাফের ভেতরে চলে আসি। সূর্যটা ধীরে ধীরে মাথার উপর থেকে নেমে আসছে। সূর্যের তাপটা কমেছে অনেক। ব্যস্ত ঢাকা শহরের ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে রীতি। গরমে নাজেহাল অবস্থা। কপালে বিন্দু বিন্দু গাম জমেছে। আপনমনে হেঁটে যাচ্ছে সে। মিস রীতি, শুনছেন? কারও ডাকে থেমে যায় সে। ইতিমধ্যে সে মানুষটা এসে তার সামনে দাঁড়ায়। সাজিদ একটা সুন্দর হাসি দিয়ে বলে, কেমন আছেন মিস রীতি? আর আমাকে চিনতে পেরেছেন? রীতি দেখল। ওই দিন শায়রার সাথে দেখেছিল লোকটাকে। জি, চিনেছি। ওই দিন শায়রার সাথে দেখেছিলাম আপনাকে গু। সাজিদ হালকা হেসে মাথা নাড়াল। মনে রেখেছেন তাহলে? আমি তো ভেবেছিলাম ভুলে গেছেন গু। রীতি কিছুক্ষণ চুপ থাকল। গরমে বিরক্তি আর অচেনা লোকের সাথে কথা বলার অনিচ্ছা দুটোই তার মুখে স্পষ্ট ফুটে উঠেছে। সে ধীরে বলল, কিছু বলবেন? আসলে হঠাৎ করেই দেখলাম আপনাকে, তাই ভাবলাম একটু কথা বলা যাক। ওহ, ছোট করে বলল রীতি। সাজিদ আবার বলল, কোথাও যাচ্ছিলেন বুঝি? রীতি এবার একটু বিরক্ত হল, তবু শান্ত স্বরে বলল, বাসায় যাচ্ছি। সাজিদ থামল কিছুক্ষণ। ভেতর ভেতর কথাগুলো গুছিয়ে নিচ্ছে। মিস রীতি, যদি কিছু মনে না করেন আমরা কি একসাথে কফি খেতে পারি? সাজিদের হাবভাব ঠিক ঠেকল না রীতির কাছে। আপনি তো আমার পরিচিত কেউ না যে একসাথে বসে কফি খেতে পারি। সাজিদ মুচকি হেসে বলল, পরিচিত হতে কতক্ষণ? যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করতে পারি। কি? আপনার কোনো বয়ফ্রেন্ড আছে কি? সোজাসাপটা বলে সাজিদ। রীতি থমকাল। প্রশ্নটা সে আশা করেনি। রীতি ভালো করে বুঝতে পারছে সাজিদ কি বলতে চাইছে। তাই সে ছোট করে বলে, না, নেই। আমি এখন আসি। দেরি হয়ে যাচ্ছে আমার। কথা বলেই রীতি পাশ কাটিয়ে হাঁটা শুরু করল। কিন্তু ২-৩ কদম যাওয়ার পরই আবার সাজিদের কণ্ঠ কর্ণগুহর হল তার। মিস রীতি, আমি কিন্তু সহজে হাল ছাড়ার মানুষ না। গিয়ে অবাক হয়ে তাকাল। রীতি থামল। পেছন ফিরে না তাকিয়ে বলল, দেখা যাবে গু। সময় কারোর জন্য অপেক্ষা করে না। সে তার নিজ নিয়মে চলে। সময়ের স্রোতে আমাদের সবার জীবন থেকে চলে গেছে ৩টি মাস। এই ৩ মাসে অনেক কিছুর পরিবর্তন এসেছে আমাদের জীবনে। আমাদের মাছেলের জীবন কেটে যাচ্ছে হাসিমজা দুঃখকষ্ট মধ্যে দিয়ে। এর মধ্যে আমার ফারহানের ডিভোর্সটা হয়ে গেছে। আমি এখন আমার জীবন নিয়ে ব্যস্ত। ক্যাফেতে বসে আছি আমি। সারিদকে রেনু আন্টির কাছে দিয়ে এসেছি। আমি যতক্ষণ বাহিরে থাকি ততক্ষণ সারিদ রেনু আন্টির কাছেই থাকে। ক্যাফেটা এখন ভালোই চলে। বিশেষ করে দুপুর থেকে রাত পর্যন্ত মানুষের আনাগোনা একটু বেশি। এতদিনে আমার আর সাবার মধ্যে ভালো সম্পর্ক ঘরে উঠেছে। ক্যাফের এতসব সামলাতে হাঁপিয়ে যায় আমি আর সাবা। তাই নতুন আরেকজনকে কাজে রেখেছি। বিহান এসেছে কিছুদিন হবে। এই কয়দিনে বিহান আর সাবার মধ্যে সাপেনেউলের সম্পর্ক হয়ে উঠেছে। দুজন দুজনকে দেখলে ভেংচি কেটে অন্যদিকে চলে যায়। উপায় না পেয়ে আমাকে ওদের কাজ ভাগ করে দিতে হয়েছে। সন্ধ্যা হয়ে এসেছে। এখন কাস্টমার তেমন একটা নেই। এমন সময় রুহি আসে। ওদের বাসা থেকে চলে আসার হাতে গোনা কয়দিন গিয়েছিলাম আবার। আঙ্কেল আন্টি আমার ডিভোর্সের বিষয়ে সব জানেন। প্রথমে তাদের না বলার জন্য অভিমান করে কিছুদিন আমার সাথে কথা বলেনি। পরে আমার তাদের অভিমান ভাঙাতে হয়েছিল। এখন সব ঠিকই আছে। অসময়ে রুহির আগমনে বিস্ময় হলাম আমি। রুহির মুখ দেখে বোঝা যাচ্ছে সে আজ অনেক খুশি। কি রে, আজ এত খুশি কেন? রাদিফ ভাইয়া কিছু বলেছে নাকি? ঠোঁট টিপে হাসলাম আমি। সেরকম কিছু না। একটা ভালো খবর আছে কি? কি খবর? রুহি আমার দিকে একটা কার্ড এগিয়ে দিল। আমি সেটা নিয়ে খুলে দেখলাম। ওহো, আমাদের রুহি এবার বউ সাজবে। রাদিফ ভাইয়ার বউ হবে গু। রাদিফ ভাইয়ার নাম শুনে লজ্জা পেল। রুহিকে লজ্জা পেতে দেখে হাসলাম আমি। আমি ইচ্ছে করে রাদিফ ভাইয়ার নামটা নিয়েছি।
হবু বউ তো দেখি লজ্জায় লাল হয়ে যাচ্ছে গু। দূর, কিসব বলছিস? কিসব বলছি না। তোর লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা দেখে যে কেউ তোর উপর ক্রাশ খাবে। আমি ছেলে হলে তোকে এখনই তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতাম গু। রুহি দ্বিগুণ লজ্জা পেয়ে বলল, বাদ দে তো এসব কথা। আগে বলে ওই দিন যাসনি কেন? ওই দিন অনেক ব্যস্ত ছিলাম তাই যেতে পারিনি। রাগ করিস না প্লিজ। রুহি গাল ফুলিয়ে বলল, রাগ করব না একটা শর্তে। যদি রাজি থাকিস বল, না হয় আমি গেলাম গো। আচ্ছা, আমি রাজি। এখন বল কি শর্ত? কালকে শপিং করতে যাব। তুই আর শারিদ আমাদের সাথে যাবি। আর কাল সারাদিন তোকে আমার কথা শুনতে হবে গি। আমি রুহির গাল টেনে বললাম, আচ্ছা মহারানী, কাল সারাদিন আপনার কথা শুনব গো। আর হ্যাঁ, কাল তৈরি হয়ে থাকিস। ভাইয়া আসবে তোদের নিয়ে আসতে গু। আচ্ছা। আরও কিছুক্ষণ থেকে বিহান আর সাবাকে বিয়ের কার্ড দিয়ে চলে গেল রুহি। ওরে মুখপুরি, এটা তুই কি করলি? এসব করার আগে তোর আমাদের কথা একটু মনে হয়নি? এসব সমাজে মানুষ এসব জানলে মুখ দেখাবো কি করে আমরা? হায় হতাশ করতে করতে কথাগুলো বলে বিলকিস বেগম। ফিজা ফ্লোরে বসে কান্না করছে। কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। মাথার চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গালে থাপ্পড়ের দাগ। কেমন বিধ্বস্ত দেখাচ্ছে ফিজাকে। বিলকিস বেগম আবার ফিজার চুলে মুঠো ধরে বলে, এই মুখপুরি বল, কার বাচ্চা পেটে নিয়ে ঘুরছিস? কার জন্য নিজেকে নষ্ট করলি? ফিজা কান্না করতে করতে বলল, মা বিশ্বাস কর, ও খুব ভালো ছেলে। ও একটা চাকরি পেলে ওর পরিবারকে আমার কথা বলবে। তোমার বিশ্বাস না হলে আমি এক্ষুনি ওর সাথে ফোন করে বলছি গি। বিলকিস বেগম তাচ্ছিলের হেসে বললেন, ফোন করবে? এখন ফোন করে কি হবে? যখন এসব করছিলি তখন মনে ছিল না? তোর বাপ এসব জানলে মেরে ফেলবে তোকে। নিজের এত বড় সর্বনাশ কি করে করলি তুই? মা, একবার বিশ্বাস করো, ও সত্যিই আমাকে বিয়ে করবে গে। চিৎকার করে উঠলেন বিলকিস বেগম। চুপ, আর একটা কথাও বলবে না। এইসব ছেলেদের আমি খুব ভালো করে চিনি। মিষ্টি কথা বলে মেয়েদের জীবনটা নষ্ট করে দেয় গি। ফিজা কিছু বলল না। সে কাপা হাতে ফোনটা শক্ত করে চেপে ধরে ফোন দিল নাদিমের কাছে। প্রথমবার কেউ রিসিভ করল না। দ্বিতীয়বার ফোনটা কেটে যাবে এমন সময় ওপাশ থেকে ফোনটা কেউ ধরল। হ্যালো ফিজা, বলো। ফিজার গলা কাঁপছে, গলা দিয়ে কথা বের হতে চাইছে না। তবুও কোনোভাবে নিজেকে সামলে বলল, নাদিম, মা সব জেনে গেছে গিউ। তারপর নিয়ে প্রেগন্যান্সির বিষয়ে সব খুলে বলল নাদিমকে। ওপাশে কয়েক সেকেন্ডের নীরবতা নেমে এল। কিছুক্ষণ পর নাদিম শান্ত স্বরে বলল, তুমি কোনো চিন্তা করো না। আমি একটা চাকরি পেলেই তোমাকে বিয়ে করব। তুমি শুধু একটু অপেক্ষা করো, একটা চাকরি হলে তোমার আর আমাদের সন্তানের দায়িত্ব নেব গ। বলে ফোন কেটে দেয় নাদিম। নাদিমের কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে ফিজা। সে বিলকিস বেগমকে বলে, বলেছিলাম না মা, নাদিম ওরকম ছেলে না। ও আমাকে অনেক ভালোবাসে। দেখবে একটা চাকরি পেলে ঠিকই আমাকে নিজের করে নিবে গি। বিলকিস বেগম কিছুক্ষণ নীরব থাকেন। অন্তঃপর বলেন, এসব কথা বাহিরে যেন না যায়। আর তোর বাপভাই যেন জানতে না পারে উ। বলে চলে গেলেন বিলকিস বেগম। উনার কাছে ফিজাকে কিছু দিন ধরে অস্বাভাবিক লাগছিল। ঠিকমতো খেত না। মাছের গন্ধ পেলে বমি করে দিত। একটুতেই হাঁপিয়ে যেত। এসব লক্ষণ উনার কাছে ঠিক লাগেনি। তাই তিনি কাল ফিজাকে চেপে ধরেছিলেন এসব বিষয়ে জানতে। বিলকিস বেগমের চেপে ধরাতে ফিজা সবকিছু বলে দেয়। নিশ্চিত হয়ে সকালে প্রেগন্যান্সি কিট এনে পরীক্ষা করে। প্রেগন্যান্সি কিটে 2 দাগ স্পষ্ট। তারপর এতসব হয়ে গেল। ফিজার কলটা কেটে ফোনটা পকেটে রাখে নাদিম। পাশে ওর বন্ধু বসা। এতক্ষণ ধরে সে সব শুনে গিয়েছিল। সে নাদিমকে জিজ্ঞেস করে, এখন কি করবি? ও তো প্রেগন্যান্ট হয়ে গেল গো। তাতে আমার কি? আমি কি ওকে বিয়ে করে নিজের বউ বানাবো নাকি? তাহলে ওর পেটের বাচ্চাটা? কার বাচ্চাকে জানে? সেদিন ওর সাথে হোটেলে আমি ছিলাম না, এটা তুই ভালো করেই জানিস গো। যাই বলিস, ও দেখতে অনেক হট। আগের কাস্টমার আবার ওকে চাইছে গিয়ে। মানা করে দে গি। মোটা অঙ্কের টাকা দিবে বলেছে। মানা করলে অনেকগুলো টাকা হাতছাড়া হয়ে যাবে গু।
নাদিম কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ বলে দে। ঠিক সময় মাল বিছানায় পেয়ে যাবে গু। পরের দিন বাসার নিচে দাঁড়িয়ে আছি আমি। পাশে সারিদ আমার এক হাত ধরে দাঁড়িয়ে আছে। অপেক্ষা রাদিল ভাইয়ার। কিছুক্ষণ পর রাদিল ভাইয়ার গাড়িটা এসে থামে আমাদের সামনে। গাড়ির কাচ নামিয়ে আমাদের তাকালো রাদিল ভাইয়া। চোখে মুখে চিরচেনা গম্ভীর ভাব। দাঁড়িয়ে আছো কেন? ওঠো। আমি কিছু না বলে দরজা খুলে বসে পড়লাম। আমরা উঠে বসার পর এক মুহূর্ত দেরি না রাদিল ভাইয়া গাড়ি স্টার্ট করলেন। আমি চুপচাপ বসে রইলাম। অন্যদিকে সারিদ রাদিল ভাইয়াকে এটা ওটা বলছে। উনি মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে। মাঝে মাঝে সারিদের কথার প্রতিউত্তরে হ্যাঁ হুম করে যাচ্ছে। উনাদের মাঝে নীরব দর্শকের ভূমিকা পালন করছি আমি। অনেকক্ষণ পর বড় একটা শপিং মলের সামনে গাড়িটা থামালেন উনি। শপিং মলের বাহিরে রুহি, রাদিফ ভাইয়া, উনার বোন রিফা আর সাজিদ ভাইয়া দাঁড়িয়ে আছেন। আমি সারিদকে কোলে তুলে গাড়ি থেকে নেমে উনাদের কাছে চলে গেলাম। আমাকে দেখে রুহি বলল, এত দেরি করলি কেন? কখন থেকে অপেক্ষা করছি রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই দেরি হয়ে গেছে গি। রাদিল ভাইয়া পার্কিংলটে চলে গেলেন গাড়ি পার্ক করতে। গাড়ি পার্ক করে উনি আমাদের কাছে চলে আসেন। সকলে শপিং মলের ভেতরে প্রবেশ করলাম। এতক্ষণে সারিদ আমার কোল থেকে রুহি রিফার কোল বদল করে সাজিদ ভাইয়ার কোলে গিয়ে থেমেছে। সারিদ একটু পরপর ছটফট করছে কোল থেকে নামার জন্য। সে আমাদের মতো হেঁটে হেঁটে সব দেখবে। কিন্তু এত মানুষের ভিড়ে হঠাৎ যদি হাত ছুটে যায় তখন? সারিদের জিদের কাছে আমার চোখ রাঙানো কাজে দিল না। অবশেষে রাদিল ভাইয়া ওকে কোলে নিয়ে কানে কানে কি একটা বলল, এতে সে শান্ত হয়ে গেল। কোল থেকে নামার জন্য আর বায়না করল না। রুহি, রিফা আর আমাকে শাড়ি থ্রিপিস পছন্দ করতে বলে সারিদকে নিয়ে ওনারা কোথায় যেন চলে গেলেন। আমি, রুহি, রিফা শাড়ি দেখতে লাগলাম। ঘণ্টা খানিক পর ওনারা ফিরে আসলেন। এতক্ষণ আমি, রুহি, রিফা বিয়ের জন্য দুটো শাড়ি পছন্দ হয়েছে। কিন্তু এই দুটোর মধ্যে কোনটা নিবে সেটা কেউ ঠিক করতে পারিনি। উনারা আসার পর রুহি রাদিফ ভাইয়াকে বিয়ের জন্য কোনো শাড়িটা পরবে তা বেছে দিতে বলল। অন্যদিকে রিফা সাজিদ ভাইয়াকে নিয়ে গেছে নিজের কিছু দরকারি জিনিসপত্র কিনতে। রুহির দুই হাতে দুটো শাড়ি নিয়ে রাদিফ ভাইয়াকে বলছে একটা বেছে দিতে। রাদিল ভাইয়া সারিদকে ঘুরিয়ে এদিক ওদিক দেখাচ্ছে। আপাতত আমি একাই বসে আছি। হঠাৎ আমার নজরে পড়ল একটু দূরের একটা জলপাই রঙা শাড়ির উপর। আমি এগিয়ে গেলাম জলপাই রঙা শাড়িটার দিকে। জলপাই রঙা শাড়ির উপর সোনালি সুতোর কাজ। শাড়িটা দূর থেকে যতটা না আকর্ষণীয়, কাছ থেকে আরও বেশি আকর্ষণীয়। জলপাই রঙা শাড়িটা দেখে আগেরকার কিছু স্মৃতি চোখে ভেসে উঠল। সেদিন আমি আমার পরিবারের সাথে শপিংয়ে এসেছিলাম। তখন এরকম রঙের একটা থ্রিপিস আমার পছন্দ হয়েছিল। মা, আমি এইটা নিব গো। ঠিক আছে গি। মায়ের সম্মতিতে আমার খুশি দেখে কে থ্রিপিসটা নিয়ে খুশি মনে বাড়ি ফিরলাম। পছন্দম তো হওয়ায় সায়মাকে দেখিয়েছিলাম। যতটা আনন্দ হয়ে দেখিয়েছিলাম, সায়মার পরবর্তী কথা শুনে ততটাই চুপসে গেলাম। থ্রিপিসটা সুন্দর, কিন্তু তোকে মানাবে না। নিজের গায়ের রং দেখ আর এইটার রং দেখ। তুই এইটা পরলে মনে হবে বাদরের গলায় মুক্তোর মালা। তাই এইটা আমি নিয়ে গেলাম বলে থ্রিপিসটা নিয়ে চলে গেল। সেদিন আমার চুপচাপ দেখা ছাড়া কিছু বলার ছিল না। বললেও কোনো লাভ হবে না, উল্টে আমাকে কথা শুনতে হবে। ম্যাম, এটা দেখবেন? একজন সেলসকাল হাসিমুখে এগিয়ে এসে বলল। আমি হালকা মাথা নেড়ে শাড়িটা হাতে নিলাম। আয়নার সামনে গিয়ে নিজের সাথে মিলিয়ে দেখলাম। মেয়েটা আবার বলল, আপনার উপরটা খুব সুন্দর মানাবে ম্যাম। আমি শাড়িটা নিয়ে রুহির কাছে গেলাম। শাড়িটা ওর শরীরের সাথে মিলিয়ে বললাম, এই শাড়িটা তোকে অনেক মানাবে গি। রুহি শাড়িটা উল্টেপাল্টে দেখে বলল, শাড়িটা দারুণ তো। দেখ, আমাকে মানাবে অনেক গু। হুম। শপিং মলের পাশে একটা রেস্টুরেন্টে ডিনার করতে এসেছি। আপাতত খাবার অর্ডার দিয়ে বসে আছি। আমি, রুহি, রিফা বিয়েতে কি তা নিয়ে কথা বলছি। মাম্মা, আমি ওয়াশরুমে যাব গু। শাড়িদের কথায় ওর দিকে তাকালাম আমি। চলো, আমি নিয়ে যাচ্ছি গু বলে ওকে নিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। ওয়াশরুমের উদ্দেশ্যে যেতে নিলে রাদিল ভাইয়া থামিয়ে বলল, শায়রা, দাঁড়াও। হঠাৎ উনার ডাকে পেছন ফিরে তাকালাম আমি।
ভ্রু কুঁচকে প্রশ্নসিক্ত কণ্ঠে বললাম। জবি কিছু বলবেন ভাইয়া? রাদিল ভাইয়া একটু অপ্রস্তুত গলায় বললেন। জেন্টস ওয়াশরুম। তুমি বসো। আমি শারিদকে নিয়ে যাচ্ছি। থেমে গেলাম আমি। অমনোযোগের জন্য এক্ষুনি শারিদকে নিয়ে জেন্টস ওয়াশরুমে চলে যেতাম। রাদিল ভাইয়ার সামনে আবার লজ্জায় পড়ে গেলাম। রাদিল ভাইয়া শারিদকে নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেলেন। উনি চলে যেতে হাফ ছেড়ে বাঁচলাম। আমি পুনরায় চেয়ারে বসে পড়লাম। শূন্যতার পাতায় পূর্ণতা। পর্ব 2। লেখিকা নূর।